ওয়েলকাম টু সায়েন্স পেজ উইথ একে। আজকে আমরা আলোর প্রতিসরণের পার্ট 6 নিয়ে আলোচনা করব। আগের দিনে আমরা পড়েছিলাম বস্তু যখন ঘনমাধ্যমে থাকবে আর চোখ যখন লঘু মাধ্যমে থাকবে সেক্ষেত্রে প্রতিসরাঙ্ক, আপাতসরণ এবং প্রকৃত গভীরতা দিয়ে আমরা সম্পর্কটা দেখেছিলাম। এখন আর বাড়িতে একটা করতে বলেছিলাম যে বস্তু যখন লঘু মাধ্যমে থাকবে, চোখ যখন ঘন মাধ্যমে থাকবে, ঠিক তার উল্টোটা। সেক্ষেত্রে আপাতসরণটা বার করতে বলেছেন। সেক্ষেত্রে ফর্মুলাটা হয় এক্স সমান মিউ -1 ইন্টু টি। এটা বাড়িতে করতে বলেছিলাম, সকলেই আশা করছি করেছো। এখন আমরা যেটা আজকে এখানে আলোচনা করব, প্রথমেই দেখো সমান্তরাল কাঁচফলকের নিচে রাখা বস্তুর প্রতিবিম্ব। সমান্তরাল কাঁচফলকের নিচে রাখা বস্তুর প্রতিবিম্ব। এক্ষেত্রে আমাদের আপাতসরণটা বার করতে হবে। এখানে দেখো আপাতসরণটা যেটা হয় ডি ইন্টু 1-1/μ, তাই তো? এটা প্রথমে যে প্রমাণটা করেছিলাম সেই প্রমাণটা, অর্থাৎ এখানে যে প্রমাণটা হবে সেটা ঠিক বস্তু যখন ঘনমাধ্যমে এবং চোখ যখন লঘু মাধ্যমে সেই প্রমাণটার নেয়। এখানে কি বলছে যে এটি একটি সমান্তরাল কাঁচফলক, তার নিচে একটি বস্তু রাখা আছে। তাহলে এই বস্তুটার প্রতিবিম্বটা, তাহলে কাঁচফলক হচ্ছে ঘনমাধ্যম, তার নিচে আছে মানে বায়ুমাধ্যম আছে, তাহলে এটা হচ্ছে ঘনমাধ্যম হচ্ছে, যার প্রতিসরাঙ্কটা হচ্ছে কত, মিউ। তার নিচে একটা বস্তু রাখা হয়েছে, সেই বস্তুটা ওখানে আমরা বলেছিলাম কয়েন দিই। এখানে একটা ধরো কালির ফোঁটা রাখা আছে, তো সেই কালি ফোঁটাটাকে যদি কেউ উপর থেকে দেখে তাহলে সে কী দেখবে, কিছুটা উপরে উঠে এসছে। তাহলে সেম প্রমাণ কিন্তু আগেরটা থেকে করে নিতে হবে। এখানে তাহলে বস্তু থেকে একটি রশ্মি সোজা লম্বা বরাবর কাঁচ ফলকের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, অপর একটা রশ্মি কিউ বিন্দুতে এসে পড়েছে। পড়ার পর এখানে যদি অভিলম্বটা টানি তাহলে কী হবে, কাছে সরে আসবে। সরে আসার পর আবার আর বিন্দুতে গিয়ে পড়েছে, আর বিন্দু থেকে আবার প্রতিষ্ঠিত হবে। তাহলে কী হবে, বায়ু মাধ্যম এসছে, অর্থাৎ প্রথম মাধ্যম এবং শেষ মাধ্যম একই। তাহলে এই দুটো হয়ে যাবে কি সমান্তরাল, পি কিউ আর আর এস হবে পরস্পর সমান্তরাল। তাহলে এই রশ্মিটাকে যদি বিপরীত দিকে বাড়ানো হয় তাহলে দেখা যাবে এই বস্তুটা অর্থাৎ পি বস্তুটার যে প্রতিবিম্ব সেটা হচ্ছে কি অসৎ প্রতিবিম্ব, সামান্য কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হবে। আর এক্ষেত্রে যে আপাত সরণ হবে পিপি ড্যাস্ট সমানে কি কিউএম, এটাও যা এটাও তা, কারণ কি এটা হচ্ছে আমার এই দুটো সরলরেখা কি পরস্পর সমান্তরাল, এবং এই দুটো সরলরেখা অর্থাৎ পিএম পি কিউ এবং পি ড্যাশ এম পরস্পর সমান্তরাল। তাহলে এটা কী হবে, সমান্তরিক, অর্থাৎ পিপি ড্যাশ সমান কিউ এম সমান ডি ইন্টু 1-1/μ হয়ে যাবে। এবার প্রমাণটা যেভাবে ওখানে করেছিলাম সেইভাবে করতে হবে। অর্থাৎ যদি সমান্তরাল কাঁচফলকের নিচে কোনো বস্তু রাখা হয় সেক্ষেত্রেও আমার কিন্তু আপাত সরণ হয়ে যাবে ডি ইন্টু 1-1/μ। ঠিক আছে, প্রমাণটা দেখবে এখানে, মনে রাখবে এখান থেকে। এরপর যেটা আমরা করব, যেটা আমরা ক্লাস 10-এও করেছি, ঠিক আছে, এখানে সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করব সংকট কোণ কাকে বলে, তারপর হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে। প্রথমে দেখো সংকট কোণ কাকে বলে। সংকট কোণ কি, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, সেই আপতন কোণকেই বলা হয় উক্ত মাধ্যমদ্বয়ের সংকট কোণ। তাহলে এখানে কি বলছে, ধরলাম যে আলোক রশ্মি এই মাধ্যম থেকে যাচ্ছে, এটা হচ্ছে কি ঘন মাধ্যম। ঠিক আছে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, এটা হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যমে যাওয়ার সময়
বা প্রতিষ্ঠিত হওয়ার সময় যে আপতন কোণের জন্য, তাহলে আপতন কোণটা আমরা কত হচ্ছি আই, ঠিক আছে। যে আপতন কোণের জন্য কি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখুন যে এখান থেকে যখন আমি আই কোণে ফেলেছি, এটা কি আপতন কোণ, এখানে কিন্তু 90 ডিগ্রি হয়নি, এটা কিন্তু আমরা আগেই দেখিয়ে দিয়েছি যে ঘন থেকে লঘুতে যখন যাচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই আই কোণটাকে আমরা কিন্তু সংকট কোণ বলতে পারি না, কারণ কি এখানে আর কোণে গেছে, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ হয়নি। তাহলে এইটা ছবিটা ঘন মাধ্যমের যে বিশেষ আপতন কোণের জন্য বা প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিসরণ কোণ কত হবে, 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, অর্থাৎ বা বিভেদ তল ঘেঁষে আলোক রশ্মি বেরিয়ে যাবে। তাহলে ঘনমাধ্যমের যে বিশেষ আপতন কোণের জন্য প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ আলোক রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, সেই ঘন মাধ্যমে সেই বিশেষ কোণটাকে বলা হয় সংকট কোণ। তাহলে আমরা এখানে দেখছি আইটাকে একটা স্পেশাল নাম দিয়ে দিয়েছি থিটা সি, তাহলে এক্ষেত্রে থিটা সিটাকেই আমরা সংকট কোণ ধরব। তাহলে সংকট কোণকে স্পেশালি যে নাম দেওয়া হয়েছে সেটা কি থিটা সি। থিটা সি কি, তাহলে থিটা সির জন্য যে ঘনমাধ্যমের আপতন কোণ তাহলে কত হবে থিটা সি, আর প্রতিসরণ কোণ কত হবে 90 ডিগ্রি, অর্থাৎ আলোক রশ্মি বিভেদ তল ঘেঁষে বেরিয়ে যাবে, ঠিক আছে। এখন সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, সংকট কোণের মান থিটা সি এটা আপতিত আলোর বর্ণ এবং মাধ্যমদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন তোমার লাল বর্ণের ক্ষেত্রে সংকট কোণ বেগুনি বর্ণের ক্ষেত্রে সংকট কোণ অপেক্ষা বড় হয়, ঠিক আছে, লাল বর্ণের ক্ষেত্রে বেশি হয়, অর্থাৎ বর্ণ ও মাধ্যমদের প্রকৃতি, ঘনমাধ্যম লঘু মাধ্যমের যে প্রকৃতি সেই তার উপর নির্ভর। আবার বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ হয় 49 ডিগ্রি, আবার বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ হয় 42 ডিগ্রি। যেমন আমি এখানে একটা যদি উদাহরণ দিয়ে বলি যে বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ 42 ডিগ্রি বলতে কি বোঝো, এটা ক্লাস 10 ছিল, তাহলে কি বোঝায় যে কাঁচের মধ্য থেকে আলোক রশ্মি কাঁচ ও বায়ুর বিভেদ তলে 42 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিষ্ঠিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল বরাবর যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। তাহলে কি বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ 42 ডিগ্রি বলতে বোঝায় কাঁচের মধ্য থেকে আলোক রশ্মি কাঁচ ও বায়ুর বিভেদ তলে 42 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিষ্ঠিত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তল বরাবর যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। তাহলে থিটা সিটা যদি 42 ডিগ্রি হয় কাঁচ মাধ্যমে, তাহলে এটা ঘন মাধ্যম, আর বায়ু মাধ্যমে যাওয়ার সময় কত হয়ে যাবে 90 ডিগ্রি, অর্থাৎ বিভেদ তল ঘেঁষে যাবে। এরপর যেটা আমরা আলোচনা করব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংজ্ঞাটা কি বলছে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যদি ওই দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বৃহত্তর আপতন কোণে বিভেদ তলে আপতিত হয়, তবে রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যদি ওই দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বৃহত্তর আপতন কোণে বিভেদ তলে আপতিত হয়, তবে রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। তাহলে এখানে কি বলছে, ঘন মাধ্যমের যে বিশেষ আপতন কোণ, এখানে আমি ধরছি আইটি, ঠিক আছে, এই বিশেষ আপতন কোণটা যদি সংকট কোণ অপেক্ষা বড় হয়, থিটা সি অপেক্ষা বড় হয়, তাহলে কি হবে, ঘন মাধ্যমে সেই বিশেষ আপতন কোণটা যখন বিভেদ তলে পড়বে তার আর রশ্মিটা এই দিকে যাবে না, অর্থাৎ প্রতিষ্ঠিত হবে না,
বা বিভেদ তল বরাবরও যাবে না। এইদিকে যখন গেছিলো ঘন থেকে লঘুতে গেছিলো, তাই না? আর যখন বিভেদ তল দিকে গেছিলো তখন সংকট কোণ পেয়েছিলাম। এক্ষেত্রে কী হবে, ওই রশ্মিটা আবার পুনরায় সেই মাধ্যমে অর্থাৎ ঘন মাধ্যমে ফিরে আসবে। তখন সেই ঘন মাধ্যমের বিশেষ আপতন কোণটার জন্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা যাবে। এক্ষেত্রে তাহলে যেমন আমার প্রতিফলন হয়, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, এক্ষেত্রেও তাই হবে। ঠিক আছে, এরপর আমরা যেটা আলোচনা করব, সংকট কোণ ও ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। সংকট কোণ ও ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সম্পর্ক। এখানে যে সম্পর্কটা হয়, তাহলে আমরা এই ছবিটা থেকে যদি করি, স্নেলের সূত্র, তাহলে এটা ও বিন্দুতে স্নেলের সূত্রটা বসাচ্ছি। আমি ধরলাম ঘনমাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে কি মিউ, আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1 ধরে নিচ্ছি। তাহলে স্নেলের সূত্রটা কি হবে, বা স্নেলের সাধারণ সূত্র রূপ থেকেও করতে পারি, তাই না? তাহলে মিউ ইন্টু সাইন থিটা সি, স্নেলের সূত্রের সাধারণ রূপ থেকেই করছি। আচ্ছা, সমান মিউ ইন্টু সাইন মিউ 1, এটা যদি মিউ 1 ধরলাম, এটা মিউ 1, এটা ধরো মিউ 2, তারপর আমরা পরে ওটা বায়ু মাধ্যম ধরে নিচ্ছি। তাহলে মিউ 2 ইন্টু সাইন 90 ডিগ্রি, তাই না? এখানে প্রতিসংকোণটা কত হয়ে গেছে, 90 ডিগ্রি। এখন মিউ 1 সমান আমি অনলি মিউ ধরে নিচ্ছি ঘন মাধ্যমে, আর মিউ 2 সমান আমরা ধরে নিচ্ছি 1। কোথায় এটা, বায়ু মাধ্যম। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে, মিউ 1 সাইন থিটা সি সমান 1, তাহলে শুধু থাকবে সাইন 90 ডিগ্রি। তাহলে মিউ 1 এর জায়গায় মিউ, তাহলে সাইন থিটা সি সমান 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, শুধু মিউ লিখে দাও। তাহলে আমি সাইন থিটা সি সমান পাবো 1 বাই মিউ, অর্থাৎ ঘনমাধ্যমের যে সংকট কোণের সাইন এবং প্রতিসরাঙ্কের যে সঙ্গে কীরকম হচ্ছে, ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, প্রতিসরাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক। অথবা এটাও লিখতে পারো মিউ সমান 1 বাই সাইন থিটা সি, মিউ সমান 1 বাই সাইন থিটা সি। ঠিক আছে, সম্পর্কটা মনে রাখবে। এটা পরের চ্যাপ্টারেও সংকট কোণটার যে সম্পর্ক সেটা কিন্তু কাজে লাগবেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম সংকট কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, সংকট কোণ ও ঘনমাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। এরপর দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা নিয়ে একটু যদি ডিসকাস করা হয়, এখানে এই বলছে শর্তগুলি কী কী, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কী। 1 নম্বর শর্ত কি, অলরেডি পেয়ে গেছি যে আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে গিয়ে ঘন আর লঘুর বিভেদ তলে পড়তে হবে। আর একটা কি, যে আপতন কোণটা হবে সেটা কি সংকট কোণ অপেক্ষা বড় হবে। 1 নম্বরে কি, ঘন থেকে লঘুর দিকে যেতে হবে এবং লঘু আর ঘনর বিভেদ তলে পড়তে হবে। আর একটা কি, যে আপতন কোণের মানটা সংকট কোণ অপেক্ষা অবশ্যই বড় হতে হবে, তবেই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। এছাড়াও এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর পূর্ণ শব্দটি কেন ব্যবহার করা হচ্ছে, কারণ কি, এখানে দেখা যাচ্ছে আলোকরশ্মি যতটা পরিমাণ গেছিল ততটা পরিমাণই ফিরে এসছে, কোনোটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, তাই পুরোটা ফিরে এসছে বলে একে পূর্ণ শব্দ বলা হয়। পূর্ণ শব্দটি এক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একটা, যে সংকট কোণ আর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কী সম্পর্ক আছে, সংকট কোণের সাথে তরঙ্গ দৈর্ঘ্য, সংকট কোণের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্কটা হয় সে সম্পর্কটি হলো মিউ সমানুপাতিক 1 বাই ল্যামডা স্কোয়ার, মিউ সমানুপাতিক 1 বাই ল্যামডা স্কোয়ার। অর্থাৎ আবার মিউ সমান কি, 1 বাই সাইন থিটা সি, তাহলে 1 বাই সাইন থিটা সি সমানুপাতিক 1 বাই ল্যামডা স্কোয়ার, তাহলে সাইন থিটা সি সমানুপাতিক ল্যামডা স্কোয়ার। এটা একটু মনে রাখবে, সাইন থিটা সি সমানুপাতিক ল্যামডা স্কোয়ার।
মিউ সমানুপাতিক 1/λ² সাইন থিটা সি সমানুপাতিক λ²। এটা অর্থাৎ অপেক্ষাকৃত যদি বড় তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো ক্ষেত্রে কী হবে, যদি তরঙ্গদৈর্ঘ্যের মান বৃদ্ধি পায় তাহলে সংকট কোণও বাড়বে, সমানুপাতিক আছে, সংকট কোণও কিন্তু বৃদ্ধি পাবে। এরপর আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কয়েকটি উদাহরণ আগেও জেনেছি। উদাহরণগুলো কি সেগুলো তোমরা বই থেকে দেখবে, ঠিক আছে? এগুলো ক্লাস 10-এ ছিল, যেমন কি মরুভূমির মরীচিকা, শীতপ্রধান দেশের মরীচিকা, তাই না, হীরকের ঔজ্জ্বল্য, এগুলো আমরা এখানে একটা বিশেষ উদাহরণ নিয়ে আলোচনা করব এবং সেটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্রমাণটা, যে উদাহরণটা আছে তার মধ্যে যে একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে এবং প্রমাণ হিসাবেও পড়ে। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ হলো জলের মধ্যস্থিত মাছের দৃষ্টি। সেখান থেকে আমাদের বার করতে হবে ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয়। মরুভূমির মরীচিকা বা শীতপ্রধান দেশের ক্ষেত্রে মরীচিকা, সেগুলো কিন্তু সবই ক্লাস 10-এ ছিল, একবার রিডিং করবে। এখানে যে প্রমাণটা, জলের মধ্যস্থিত মাছের দৃষ্টির ক্ষেত্রে ছিদ্রের যে ব্যাসার্ধ সেটা কিন্তু আমরা নির্ণয় করব। সে প্রমাণটা এখন দেখো, জলের নিচে অবস্থিত কোনো মাছের চোখে জলের উপরে সব বস্তুই 49 ডিগ্রি অর্ধশীরকোণ বিশিষ্ট একটি শঙ্কুর মধ্যে আছে। কারণ কি, জল ও বায়ুর সংকট কোণ হলো প্রায় 49 ডিগ্রি। অর্থাৎ এখানে যদি কোনো একটা মাছ থাকে, মাছ কী হবে, 49 ডিগ্রি কোণে একটি শঙ্কুর মধ্যে যাবতীয় বস্তুকে দেখতে পাবে, এর বাইরে কিন্তু নয়, ঠিক আছে? এবার এখান থেকেই আমার যে ব্যাসার্ধ ওএ বা ওবি দূরের সমান, সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটা কেন হয়? কারণ কি, আমরা জানি যে জল ও বায়ুর সংকট কোণ হলো প্রায় 49 ডিগ্রি। অর্থাৎ যে ঘনমাধ্যমের যে বায়ু সংকট কোণটা 49 ডিগ্রি অপেক্ষা যে আপতন কোণটা আছে তার মানটা বেশি হলে তাহলে কী হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তাহলে এখানে দেখো যে আমি ধরলাম যে মাছের চোখটা হচ্ছে ই ফর আই, জলের উপরিতলে যে উদীয়মান সূর্য একটা ধরছি S1, আর অস্ত যাচ্ছে যখন সূর্য সেটাকে আমরা S2 ধরছি। তাহলে আলোকরশ্মি যখন ঘনমাধ্যম থেকে লৌহ মাধ্যমের বিভেদ তলে সংকট কোণে আপতিত হলে প্রতিসৃত রশ্মি কী হয়, বিভেদ তলে ঘেঁষে যায়। সংকট কোণে গেলে কী হয়, প্রতিসৃত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়। ঠিক তার উল্টোটা, যদি বিভেদ তল ঘেঁষে আসে তাহলে কী হবে, সংকট কোণে চোখে পৌঁছে যাবে। অর্থাৎ যে উদীয়মান সূর্য আছে, আমি ধরলাম এখান থেকে যে রশ্মিটা আসছে এসে পড়লো ধরো এখানে, তাহলে কী হবে, 49 ডিগ্রি কোণে সংকট কোণে কোথায় আসবে, সংকট কোণে মাছের চোখে চলে আসবে। বা অস্ত যখন যাচ্ছে সেক্ষেত্রেও হতে পারে। তাহলে এখানে যে আমাদের মাছের যে এক্ষেত্রে চোখ, তাহলে কত ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে, 49 ডিগ্রির মধ্যে। এই 49 ডিগ্রি কোণটাকে বলা হচ্ছে অর্ধশীরকোণ। আর এর যে আকৃতিটা নিচ্ছে একটা শঙ্কু, যার শিরোকোণ অর্ধশীরকোণটা হচ্ছে 49 ডিগ্রি। এখন যদি আমার ব্যাসার্ধটা ধরে নিচ্ছি ওএ অথবা ওবি, তাহলে ওএ বা ওবির মানটা আমাকে বার করতে হবে। তার জন্য দেখো এখানে কী করছি, সেটা কি বলা হচ্ছে ছিদ্রের ব্যাসার্ধ। আমি ধরে নিচ্ছি ওএ সমান ওবি সমান আর ওই সমান এইচ, ওই সমান এইচ। এটা তোমরা সাইডেও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, এটা সাইডেও আঁকতে পারো। ও এ বি ই, এটা
এটা এইচ। তাহলে এখান থেকে আমরা কি বলবো যে সংকট কোণ থিটাসি হলে, সংকট কোণটা যদি থিটাসি হয় তাহলে এটা আমরা 49 ডিগ্রি না ধরে থিটাসি ধরে নিচ্ছি। তাহলে ট্যান থিটাসি সমান কী হবে, লম্ব বাই ভূমি, ওয়ে বাই ওই। তাহলে ওয়ে সমান কত, আর ওয়ে বাই ওই, ওয়ে সমান আর বাই এইচ, ওই সমান এইচ। তাহলে আর সমান এইচ ট্যান থিটাসি। ট্যান থিটাসিটাকে আমরা ভেঙে নিচ্ছি, এইচ সাইন থিটাসি বাই কস থিটাসি। এখন আমরা সংকট কোণের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্কটা দেখেছিলাম, কি সেটা, সাইন থিটাসি সমান 1/μ। ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হয়, বায়ু মাধ্যমে 1 হয়, তাহলে সাইন থিটাসি সমান 1/μ। তাহলে কস থিটাসি সমান কি, রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাসি। তাহলে রুটের মধ্যে 1 মাইনাস 1/μ তার হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে পাবো রুটের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস 1 বাই হোল বাই মিউ। এটা হচ্ছে রুটের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস 1/μ। তাহলে মানগুলো যদি পুট করি, এইচ সাইন থিটাসি 1/μ, রুটের মধ্যে 1 মাইনাস 1/μ স্কোয়ার পুরোটা লিখেছি, তাহলে এটাকে পাবো এইচ বাই রুটের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস 1, এইচ বাই রুটের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস 1, আর সমান এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে প্রমাণটা, এখান থেকে কিন্তু আমাদের অঙ্ক থাকে, আর সমান এইচ বাই রুটের মধ্যে মিউ স্কোয়ার বাই মাইনাস 1, আর সমান এইচ বাই রুটের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস 1। এখানে ধর ছবিটায় যে সূর্য থেকে যে রশ্মি আসছে তা মাছের চোখে যাচ্ছে, ফলে কি হচ্ছে, এই যে সূর্য, উদীয়মান সূর্য, তার সামনে একটা বস্তু আছে, ধরো গাছ, মাছটা কিন্তু দেখতে পাচ্ছি কি, দেখো সূর্যটাকে আর গাছটাকে। বাদ বাকি এখানে যদি অন্য কিছু থাকে এর বাইরে যদি অন্য কিছু থাকে সে কিন্তু দেখতে পাবে না। অন্যদিকে এখানেও অস্ত যাচ্ছে যখন সূর্য, তার যে ইমেজটা সে কোথায়, 49 ডিগ্রি অর্ধশীর কোণের মধ্যে শঙ্কুর মধ্যেই দেখতে পাচ্ছে, তার বাইরে কিন্তু যদি কোনো কিছু থাকে সে দেখতে পাবে না। ঠিক আছে, এরপর আমরা যেটা জানবো, আলোকবাহী তন্তু কাকে বলে এবং আলোকবাহী তন্তুর গঠন ও কার্যনীতি কি। আলোকবাহী তন্তু কাকে বলে, আলোকবাহী তন্তুর গঠন ও কার্যনীতি কি। আলোকবাহী তন্তু হচ্ছে, আলোকবাহী তন্তু দীর্ঘ এবং খুব সরু নিরেট নলের মতো। এদের ব্যাস পায় 10 × 10⁻⁶ মিটার থেকে 125 × 10⁻⁶ মিটার। এবং এখানে গঠনটা দেখো, গঠনটা কি, এটা একটা হচ্ছে আলোকবাহী তন্তু, যার একে বলা হচ্ছে, পুরোটাকে বলা হচ্ছে একটা আলোক নল। আলোক নলের ভেতরের অংশটাকে, ভেতরেরটাকে কি বলা হচ্ছে, কোর, যার প্রতিসরাঙ্ক হচ্ছে উচ্চ। আর কোরকে ঢেকে রেখেছে নিম্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো পদার্থের পোলে বা আবরণ, একে বলা হচ্ছে ক্ল্যাডিং। এটাকে কি বলছে, ক্ল্যাডিং, যার প্রতিসরাঙ্কটা নিম্ন মিউ, আর এটা ভেতরেরটা হচ্ছে উচ্চ মিউ। এখন আলোকবাহী তন্তু কিভাবে কাজ করে আলোক রশ্মিকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়। আলোকবাহী তন্তু আমরা কোনগুলোকে বলতে পারি, আলোকবাহী তন্তু হচ্ছে কাঁচের বাঁকানো নল হতে পারে, ঠিক আছে, কাঁচের বাঁকানো নল। আলোকবাহী তন্তুর ক্ষেত্রে কার্যনীতিটি হলো যে আলোকরশ্মি যখন বাইরে থেকে এসে পড়লো, এ বিন্দুতে পড়লো বিভেদ তলে, কোর এবং ক্ল্যাডিংয়ের বিভেদ তলে পড়লো, তাহলে কি দেখা যাবে, এই যে আপতন কোণটা পড়ছে, এই আপতন কোণটা মাধ্যমের দ্বয়ের যে সংকট কোণ, সেই সংকট কোণ অপেক্ষা বৃহৎ হয়। তাহলে বৃহৎ হলে কি হবে, সংকট কোণ অপেক্ষা যদি বৃহৎ হয় তাহলে কি দেখা যায়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে আবার এই বিন্দুতে পড়েছে, তাহলে এখানেও আবার কি হবে, আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, তাহলে এই পথে চলে যাবে। আবার এই বিন্দুতে কি হবে, অবিলম্বটা টানলে আবার এই পথে চলে আসবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে। এই বিন্দুতে ক্ষেত্রে আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে এই বিন্দুতে চলে যাবে। এইভাবে আলোক রশ্মি এক স্থান থেকে অন্য স্থানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে অন্য জায়গায় পৌঁছে যাবে। এইভাবে আমরা আলোকবাহী তন্তু ব্যবহার করে কি করতে পারি,
যেমন মানুষের শরীরের ক্ষেত্রে, অর্থাৎ এর ব্যবহারটা কী করতে পারি, মানুষের শরীরের যে বিভিন্ন ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, ফুসফুস হতে পারে বা কোনো জায়গায় যদি টিউমার হয়, তাহলে আমরা আলোক সংকেত সহজেই এই তন্তুর মাধ্যমে পাঠিয়ে সেখান থেকে সংকেত গ্রহণ করতে পারি। ঠিক আছে, অস্ত্রোপচারের ক্ষেত্রে আমরা এই প্রসেসটা ব্যবহার করে থাকি। কোনো জায়গা থেকে বহু দূরে সংকেত পাঠানোর জন্য আলোকবাহী তন্তুর ব্যবহার করা হয়। এখান থেকে আমরা যেটা মূলত পড়ে আলোকবাহী তন্তু কী, কার্যনীতি কী, গঠন কী, ব্যবহার কী। আর একটা কোশ্চেন হচ্ছে এখানে, তামার তুলনায় তন্তুর তারের সুবিধা কী। তাহলে আলোকবাহী তন্তু যে ক্ষেত্রে যে যদি তামা ব্যবহার করা হয় তার থেকে কিন্তু তন্তুর ব্যবহারটা বেশি সুবিধাজনক। কেন? কারণ কি, সংকেত পাঠানোর সময় কম ক্ষমতার প্রয়োজন হয় তন্তুর ক্ষেত্রে, অর্থাৎ ক্ষমতাটা কম লাগে, তাহলে সে কী করবে, বেশি দিন ট্রাভেল করতে পারবে, শক্তির ক্ষয়টা কম হবে, আর ইনফরমেশান বহন করার জন্য ক্ষমতা প্রায় 1000 গুণ বেশি। কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে এর তুলনায়, তামার তুলনায় 1000 গুণ বেশি। সংকেতের ওপর বহিঃস্থ তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রভাব থাকে না। কোন ক্ষেত্রে? তন্তুর ক্ষেত্রে। আর কি, সংকেত অত্যন্ত দ্রুতগামী হয় তন্তুর তারের ক্ষেত্রে। তোমরা 2-3টে মনে রাখলেই হবে। এখানে যেটা মেন ইম্পর্টেন্ট যে আলোকবাহী তন্তু কাকে বলে, এর গঠনটা কিভাবে কাজ করে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, ওয়াচ অনলাইন।